দেশের কথা দশের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি আফরোজা সোমা। সুপ্রিয় দর্শক, আপনারা ইতোমধ্যেই আশা করি জেনে গেছেন যে আজ রাত পোহালে অর্থাৎ আগামীকাল বুধবার বাংলাদেশে শুরু হতে যাচ্ছে এই করোনার টিকা দেওয়ার উদ্বোধনী যে পর্ব, যেটির জন্য আমরা দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছি। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এর উদ্বোধন করতে যাচ্ছেন এবং এর জন্য আমরা সকলেই অপেক্ষা করছি। আর প্রধানমন্ত্রীর উদ্বোধন করবার পর নিবন্ধনের জন্যে যেই প্ল্যাটফর্মটি রয়েছে সুরক্ষা, সেটিও খুলে দেওয়া হবে। ফলে এই সব কিছু নিয়ে আজকে আমরা কথা বলতে চাই এবং এজন্যই আজকে আমাদের কথা বলবার জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে টিকা নেওয়ার ক্ষণ গণনা। আর এই নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তিনজন অতিথি। রয়েছেন স্টুডিওতে সাংবাদিক তৌফিক মারুফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়া আজকে আমাদের সঙ্গে অনলাইনে যোগ দিয়েছেন আরও দুজন অতিথি। রয়েছেন জনস্বাস্থ্যবিদ ডক্টর আবু জামিল ফয়সাল এবং রয়েছেন সভাপতি জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলন এবং সাবেক সভাপতি BMA ডাক্তার রশিদ ই মাহবুব। আপনাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আজকের এই আলোচনায় বিস্তারিততে যাব, কিন্তু তার আগে আমাদের ছোট ছোট দুটি ক্লিপ রয়েছে, আমরা একটু সেগুলো দেখে আসতে চাই। সেখানে যারা এই এই বিরাট গণটিকা কার্যক্রমের যেই পুরো প্রস্তুতির সঙ্গে যারা জড়িত, যারা কর্তৃপক্ষ, যারা সব কিছু সম্পন্ন করেছেন, তাদের বক্তব্যটা একটু জেনে আসতে চাই। এই কার্যক্রম শুরু হবে 3:30টায় এবং সংখ্যা যা শুনেছেন 25 জনই থাকবে। উদ্বোধনের পরে থেকে এটা নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে যাবে। অ্যাপস তৈরি হয়েছে, সেই অ্যাপসটি খুলে দেওয়া হবে। আমরা আশা করব কেউ বিভ্রান্তি যাতে না করে, এবং করলে পরে এটা দেশেরই ক্ষতি হবে, দেশের মানুষের ক্ষতি হবে। নিবন্ধন যারা করতে পারবে না, এটার অর্থ এই নয় যে তারা ভ্যাকসিন নিতে পারবে না। তারা বিভিন্ন যে আমাদের জেলা হাসপাতাল, উপজেলা হাসপাতাল বা মেডিকেল কলেজ বা যেখানে ভ্যাকসিনের সেন্টার করা হবে, সেখানে যে তারা টিকা নিতে পারবে এবং সেখানে তাদের নিবন্ধন করে নিতে পারবে। টিকা এই পর্যন্ত 70 লাখ পেয়েছি। এই টিকা সারা বাংলাদেশে বিভিন্ন জেলা, উপজেলা হাসপাতালে, মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হবে, সেই ব্যবস্থাও হয়েছে এবং আমরা আশা করছি আগামী 7 তারিখে একযোগে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়ে যাবে। মন্ত্রণালয় থেকে আমাদেরকে তালিকা প্রদান করা হবে। আমরা আমাদের এই যে সংখ্যায় দেওয়া হবে তাদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য যে প্রস্তুতি এবং পরবর্তীতে যে প্রস্তুতিগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা সম্পন্ন করে রেখেছি। 5 লক্ষ ভায়েল কিন্তু এসছে আমাদের, 3টা লটে 5 লক্ষ ভায়েল, অর্থাৎ 50 লক্ষ ডোজ ভ্যাকসিন কিন্তু এখানে রয়েছে। এই 50 লক্ষ ডোজের আমরা লট লিস্টটা আজকে আমরা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা স্টেজে যে টেস্টগুলো করতে হয়, সম্পূর্ণ টেস্টগুলো করা হয়েছে কিনা, তার যে ডোসিয়ার যে আমাদেরকে সাবমিট করা হয়েছে, আমরা কিন্তু লাইন বাই লাইন সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখেছি। প্রত্যেকটা ব্যাচে প্রত্যেকটা লটের সঙ্গে সেগুলো মিলিয়ে দেখেছি। প্যারামিটার যেগুলো আছে সেগুলো আমরা দেখেছি যে সার্বিকভাবে সব কিছু আমরা সন্তোষজনক পাওয়ায় আমরা কিন্তু এই ভ্যাকসিনের লট রিলিজ সার্টিফিকেট দিচ্ছি। WHO যে প্রোটোকল যেটা রয়েছে, সেই প্রোটোকল অনুযায়ী যে পদ্ধতি রয়েছে, যে চেকলিস্ট রয়েছে, সেটি অনুযায়ী আমরা দিয়েছি। ইন্ডিয়াতে তৈরি, ইন্ডিয়ার সেরাম ইনস্টিটিউট, এবং আপনারা জানেন যে সেরাম ইনস্টিটিউট এটি হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট ভ্যাকসিন ম্যানুফ্যাকচার ইন দ্য ওয়ার্ল্ড, এবং WHO যে ভ্যাকসিনগুলো মানে প্রকিউর করে সরবরাহ করা হয়, তার প্রতি 3টি ভ্যাকসিনের 2টি ভ্যাকসিনই কিন্তু সেরাম ইনস্টিটিউট তৈরি। কাজে ইটস এ ভেরি রেপুটেড অর্গানাইজেশন। আপনারা শুনছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং কুর্মিটোলা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ এবং ঔষধ প্রশাসনের মহাপরিচালকের বক্তব্য। তারা তাদের প্রস্তুতি কতখানি গুছিয়ে এনেছেন, কিভাবে এনেছেন, আরও কি বাকি, সেগুলো নিয়ে বলছিলেন। এ পর্যায়ে আমরা একটু আলোচনা শুরু করতে চাই। শুরুতে আসতে চাই ডাক্তার রশিদ ই মাহবুব, আপনার কাছে। আমরা যেদিনের অপেক্ষায় ছিলাম, অনেক কুয়াশা, ধোঁয়াশা, আশঙ্কা, সকল কিছুকে উড়িয়ে দিয়ে নাকি উড়িয়ে না দিয়েই আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম এবং সেই দিন দ্বার প্রান্তে এসে প্রস্তুত। আপনার বক্তব্য কি? ধন্যবাদ। আমার মনে হয় বাংলাদেশ সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় এই ভ্যাকসিনের ব্যাপারটা যে বন্দোবস্ত করতে পারছে, এটার জন্য তাদের ধন্যবাদ প্রাপ্য। ডেফিনেটলি উই মাস্ট স্যালিউট দেম। কিন্তু
কতগুলো, যেহেতু আমরা সবাইকে একত্রে ভ্যাকসিন দিতে পারছি না বা একসাথে দিতে পারছি না, আমরা আপাতত 3 কোটি, পরবর্তীকালে আরো অ্যাপ্রক্সিমেটলি 7 কোটি, এই 10 কোটি ভ্যাকসিন, তার মানে 5 কোটি লোককে আমরা দিতে পারবো। এটা অনেকটা বড় যজ্ঞই আমি বলবো। তারা যে প্রায়োরিটি লিস্ট করেছে মন্দের ভালো, বিভিন্ন দেশে প্রায়োরিটি লিস্টটা বিভিন্ন ফর্মেই করেছে, কিন্তু সেখানে ইকুইটির প্রবলেম কিছুটা নিশ্চয়ই আছে। কারণ ন্যায্যতার প্রেক্ষাপটে কে প্রথম পাবে, বাংলাদেশের কনস্টিটিউশনে সবারই অধিকার আছে এটা পাওয়ার। সেই হিসাবে আমাদের এখানে কিছু এদিক ওদিক হয়নি এ কথা আমি বলবো না, কারণ ন্যায্যতার প্রাপ্তির প্রথম শর্তটাই হচ্ছে যেটা যারা এটা নিয়ে কাজ করছে কোভিড নিয়ে, তারাই প্রাথমিক এটা প্রাপ্য। দ্বিতীয়ত আসে এই দেশের, আমরা যদি দেখি মর্টালিটির ব্যাপারটা, বয়স্ক লোকরাই মারা যায় যাদের হয় এটা, এবং তার একটা গ্রুপ, এবং তারপরে আছে এর মধ্যে যারা অন্য অন্য রোগে ভোগে তারাও বেশি মারা যায়। তো এই প্রেক্ষাপটে তারপরে আসবে আমার সামগ্রিকভাবে সিটিজেন অব দি নেশন, এবং সেখানে 18-র ঊর্ধ্বে যারা আছে তাদেরকে দেওয়ার কথা। তো সুতরাং এই প্রেক্ষাপটে যদি থাকে, তাইলে আমার মনে হয় যে কনস্টিটিউশনাল অব্লিগেশন এবং মহামারীর থেকে, অতিমারির থেকে পাওয়ার যে যোগ্যতা, সেটা সবাই ভালোভাবে করবে। তবে আমাদের সক্ষমতা ডেফিনেটলি তৃতীয় বিশ্বের হয়তো উদীয়মান দেশ হতে পারি, অর্থনৈতিক যেমন প্রবলেম আছে, লজিস্টিক, ম্যান পাওয়ার, সবকিছুরই প্রবলেম আছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করব ডাক্তার মাহবুব, কিন্তু সেখানে একটু পরে আসতে চাই। তার আগে এই যে আমরা প্রারম্ভের জন্য মানে দ্বার প্রান্তে এসে উপনীত হলাম, সেই বিষয়টাই একটু আগে মূল্যায়ন করে নিতে চাই। এই নিয়ে আসতে চাই তৌফিক মারুফ আপনার কাছে। জি, আমি বলতে চাই একেবারেই আমাদের এক মাহেন্দ্র খন আগামীকাল বিকাল 3:30টায় আমরা অপেক্ষা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, এবং আমি অধ্যাপক ডক্টর রশিদে মাহবুব যে কথাটি বললেন, একদম নিঃসংকোচ চিত্তেই বলতে চাই যে আমাদের সরকার ধন্যবাদ পেতেই পারে। এই সেন্সে পেতে পারে, আমরা একটা পর্যায়ে এমনভাবে উদ্বিগ্ন হতাশ হয়ে পড়েছিলাম যে আদৌ বাংলাদেশে টিকা আসবে কি না, এই টিকা মানুষ পাবে কি না, কবে পাবে না পাবে, কত বিশৃঙ্খলা হবে, এটি নিয়ে কত ধরনের নৈরাজ্য হবে, এরকম একটি আসলেই খুব একটি পরিস্থিতি আমরা আশঙ্কা করছিলাম। কিন্তু আজকে পর্যন্ত সেই আশঙ্কার বা উদ্বেগের কোনো কিছুই সত্যি হয়নি, বরং সেগুলো চাপা পড়ে একেবারেই ভালো পজিটিভলি জায়গায় এসছে, এবং আগামীকালকে আমরা সেই টিকার ক্ষণটি দেখতে পাবো। আমরা যদি বলি যে এই যে 20 লাখ টিকা এলো উপহার হিসেবে, এটি যেমন আগে ধরা ছিল না। আমাদের প্রত্যাশা ছিল সরকারের যে চুক্তি সেরামের সঙ্গে এবং এদিকে ভ্যাকসিনকোর সঙ্গে যে চুক্তি, সেই 3,50,00,000 প্রায় 1.5 মাস আগে থেকে, অর্থাৎ যেদিন চুক্তি হয়েছে সেদিন থেকেই বলা হচ্ছিল, এরপর থেকেই বলা হচ্ছিল যে মানে জানুয়ারির শেষ সপ্তাহ নাগাদ আসবে। আমরা যদি সেটিকে অ্যাড্রেস করতে চাই, একেবারেই রাইট টাইম, একটু এদিক সেদিক হয়নি। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের দেশে টিকা আসছে, বরং ওই যে 20 লাখ টিকার কথা বললাম সেটি আরও প্রত্যাশার আগে আসছে। এই ক্ষেত্রে আমাদের মানুষের মধ্যে কি, মানুষ আমরা এতদিন ছিলাম যে আসলে টিকা আসবে কি আসবে না সেই সংশয়, কিন্তু টিকা এসে গেছে। এখন একটা সংশয় অনেকের মধ্যে রয়েছে যে এটি নিয়ে এক ধরনের রাজনীতি, এক ধরনের আমরা যদি বলি যে সমালোচনা, সেই সমালোচনা কিংবা কিছু অপপ্রচার, এই অপপ্রচার আমরা খুব সাম্প্রতিক সময় দেখলাম যে রাজনৈতিক বড় দুটি দলের মধ্যে একেবারেই বৈজ্ঞানিক ভিত্তিহীন যে চর্চা কিছু দেখেছি, সেটি দুঃখজনক। আমরা একটি দলকে দেখলাম যে এই টিকা ভারতীয় টিকা, তারা যেমন বলছে এই টিকা দেয়া যাবে না,
এই টিকা আগে অমুক দলের প্রধান দিবেন, আরেকজন বলছেন না অমুক দলের সবাইকে দিতে হবে, আরেক দল বলছে এটি আমাদেরকে নিঃশেষ করে দেওয়ার একটি চক্রান্ত। তৌফিক মারুফ, আমরা এই আলাপে আসব, মানে এই আলাপকে বাদ দিয়ে আসলে এই টিকা নেওয়ার আলাপে আমরা বেশি দূর এগোতে পারবো না, যাব। কিন্তু তার আগে যেহেতু ডক্টর আবু জামিল ফয়সাল এখনো রয়ে গেছেন, আমরা তার বক্তব্যটা শুনতেই পারিনি, তার কাছে যেতে চাই। ডক্টর ফয়সাল, এই যে ক্ষণ গণনার শেষ হলো রাত পোহালে, আমরা আমাদের যেটি সাংবাদিক তৌফিক মারুফের ভাষায় মাহেন্দ্র খন সেখানে উপস্থিত হতে যাচ্ছি, উপনীত হতে যাচ্ছি আমরা, আপনার মূল্যায়ন? ধন্যবাদ। আমার মূল্যায়ন হিসেবে প্রথমেই তো ধন্যবাদ দিতে চাই সরকারকে এবং একটা বড় ধরনের কংগ্রেচুলেশন। কেননা সরকার যে পিছনে আমাদের অনেকেরই জানা নাই, সেখানে কত ধরনের পরিকল্পনা হয়েছে, কত ধরনের পলিসির ফর্মুলেশন হয়েছে, কত ধরনের কূটনৈতিক কাজ হয়েছে, এইটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে। মানে আমাদের রাজনৈতিক মতাদর্শের ভেদাভেদ আমাদেরকে বুঝতে হবে যে এটা কিন্তু খুব সহজে এই ক্ষণে আমরা এসে পৌঁছাই নাই। সো দেয়ারফর আমাদের মানে অনেক কিছুতেই কমতি হয়তো থাকতে পারে, অনেক কিছুতেই আমরা হয়তোবা খুব ভালোভাবে জানি নাই আগে। মানুষ আরো জানতে পারলে তাহলে ওই শঙ্কাগুলা, যে ভয়গুলা, যে অনুমানগুলা, সেগুলো আর উঠে আসতো না। সেগুলা যদি মানে উঠে আসতো না, সেটা ঠিক যেদিকে, আবার এটাও তো ঠিক যে অনেক কিছুই তো নির্ভর করে এই কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে। আজকে এই কোভিড-19 এর ভ্যাকসিন নিয়ে কিন্তু সারা পৃথিবীতে কিন্তু কূটনৈতিক কার্যক্রম চলছে, পলিটিক্যাল কার্যক্রম চলছে। সো দেয়ারফর আগাম কিছু একটা বলে ফেললো, পরে সেটা সেই সময় হলো না, তখন তো আবার সেই সরকারকে আবার সেই দোষে মানে দোষারোপিত করতাম আমরা। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এইটা যে কালকে শুরু হচ্ছে, শুভক্ষণ শুরু হচ্ছে এবং তারপরে 7ই ফেব্রুয়ারিতে শুরু হবে সারা দেশে, আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে সাধারণ জনগণকে যে এটা কিন্তু একটা কেন্দ্রে দেওয়া হবে না, 4773টা কেন্দ্রে একসঙ্গে 7ই ফেব্রুয়ারিতে দেওয়া হবে। প্রথমে হয়তো কিছু অল্প করে দেবে, তারপরে পুরোপুরি পুরোদমে দিবে। তো এই যে একটা মহাযজ্ঞ এবং এই যে একটা মহাকাণ্ড, এটার জন্য আমি তো মনে করি আমাদের সবাইকে মিলে এটাকে সাহায্য করা উচিত। আমরা যারা নাকি জনগণ, সাধারণ জনগণ, এবং সাধারণ জনগণ হিসাবেও এটাতে আমরা কিভাবে অংশগ্রহণ করে সাহায্য করে কাজটাকে সুন্দর করে শেষ করতে পারি, সেটাই বোধহয় আমাদের চিন্তা করা উচিত। আমাদেরকে চিন্তা করতে হবে যে সরকারের সব দায়িত্ব কিন্তু সরকারের না, আমাদের কিন্তু অনেক দায়িত্ব রয়ে গেছে এবং সেই আমাদের দায়িত্বগুলা পালন করার আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। এবং আমি মনে করি যে কালকে উদ্বোধন হওয়ার পরে যে 20 জন কালকে নেবেন, তাদেরকে যে পর্যবেক্ষণে রাখা হবে 7 দিন বা 8 দিন রাখা হবে, এই পর্যবেক্ষণের মধ্যে কিন্তু আমাদের যারা মানে সমাজের লোকজনরা, আমাদের উচিত হবে তাদেরকে খোঁজ খবর নেওয়া এবং কিভাবে আমরা সেইখানে কিভাবে আমরা আরো সক্রিয়ভাবে একটা ভূমিকা পালন করতে পারি, সেটা বোধহয় চিন্তা ভাবনা করা উচিত। অনেক আমাদের ধন্যবাদ। উচিত জি, আপনার কাছে আবারও ফিরবো। এই জায়গা থেকেই ডাক্তার রশিদ ই মাহবুব, আপনার কাছে আসতে চাই। আপনি বলছিলেন যে ন্যায্যতা বা ইকুইটির জায়গায় আপনার কিছু প্রশ্ন বা কিছু পর্যবেক্ষণ রয়েছে। এই পর্যবেক্ষণের জায়গাটাতে আমি আরও একটু পয়েন্ট জুড়ে দিতে চাই, তারপর আপনার উত্তর চাই। সেটি হচ্ছে, এই মাত্রই ডক্টর ফয়সাল তিনি বলছিলেন যে সব দায়িত্ব তো কেবল সরকারের নয়, জনগণ এবং রাষ্ট্রের আরও অন্যান্য যে সমস্ত অঙ্গ আছে তাদেরও নানান রকমের দায়িত্ব রয়েছে। তো সেই জায়গা থেকে এখন আমাদের কার কি করণীয়, আর আপনার যে বক্তব্য, ন্যায্যতার যে একটি প্রশ্ন আপনি তুলেছিলেন, সেই ব্যাখ্যাটিও শুনতে চাই। আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে ডেফিনেটলি এত বড় একটা যজ্ঞ, জনগণকে আপনার সাথে নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করে এই কাজটা সম্পূর্ণ করতে হবে। কারণ আপনি যেটা বললো 4000 4500 যে সেন্টার হচ্ছে, সেখানে তো খালি আপনার ওই ডাক্তার বা নার্সই থাকবে না, জনগণ, ভলান্টিয়ার, সেবক, এগুলো সবাইকেই লাগবে। অ্যাট দি সেম টাইম নিশ্চয়ই গভর্নমেন্ট হ্যাজ গট এ প্ল্যান অফ ইটস ওন, যে এগুলো তদারকিটা কিভাবে হবে, হাউটু। কিন্তু আমরা মাঝে মাঝে খবরের কাগজের কিছু দেখে বিব্রত হই। যেমন বলছে যে এখন এদের জন্য টাকা কোথা থেকে পাবে, ফাইন্যান্স মিনিস্ট্রি নাকি টাকা দেয়নি, খবরের কাগজে দেখলাম।
বলা, ওই যে যারা কাজ করবে, মিডিয়াতে এটা প্রচারণা চালাতে হবে জনগণকে আকৃষ্ট করার জন্য, তার জন্য বাজেট নাই। এটা কিন্তু পেপারে দেখা, আমার নিজের কথা না। তা আমার কাছে মনে হচ্ছে এই জায়গাগুলো দুর্বলতাগুলো আছে, এবং দুর্বলতা থাকতেই পারে, কারণ দুর্বলতা থাকলেই কিন্তু সেটা ফুলফিল করার জন্য আসে। তা আমার মনে হয় জনগণ সম্পৃক্ত এবং দুর্বলতার যে ব্যাপারগুলো আছে সেগুলো সরকার তার নিজের স্বার্থে এগুলোকে আপনার ইয়ে করবে, ফুলফিল করবে। আমরা জনগণ যারা, অথবা এই দেশের নাগরিক যারা, নাগরিক সমাজের দায়িত্বটা হচ্ছে সরকারকে এখানে সাহায্য করা। কিন্তু একটা দুঃখের সাথে বলতে হয়, নাগরিক সমাজেরও অনেক সময় যে সমস্ত মতামত দিয়ে ফেলে বিজ্ঞান ভিত্তিক নয়। বিজ্ঞান ভিত্তিক যদি না হয়, কারণ এটা কিন্তু মূল জিনিসটা রাখতে হবে, এটা কিন্তু একটা রোগ, একটা মহামারী, এবং এটা প্রত্যেকটা জিনিসই বিজ্ঞান ভিত্তিক হওয়া উচিত। আবেগ দিয়ে ওইটা হবে না, আবার মানে কি বলে, বিজ্ঞান না থাকলে কাজটা হবে না। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় একটু আমাদের আরেকটু সচেষ্ট হওয়া উচিত, যে কোনো জিনিসের মধ্যে বিবৃতি না দেওয়া। যেমন এখন প্রশ্ন হলো, 2-4টা রিয়াকশন তো হতেই পারে, কিন্তু সেই রিয়াকশনটা ডেফিনেটলি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, কারণ রিয়াকশনটা, কিন্তু সেই রিয়াকশন যদি ফুলায় ফপায় বলা হয় তাহলে কিন্তু জনগণ বিভ্রান্ত হবে। তো এগুলো জনগণের আছে। আর ইকুইটির ব্যাপারটা আমি বারবারই বলছি, কারণ আমাদের এই মহামারীতে যেহেতু আমরা সবাইকেই দিতে পারছি না, কারণ আমরা আবারও বলছি, আমাদের এখন যেইটুকু আছে সেটাতে গিয়ে আমরা 10 কোটি হয়তো পাবো, সবকিছু মিলে 5 কোটি লোককে আমরা আপনার ভ্যাকসিনেটেড করতে পারবো, কিন্তু আমার লোক তো অনেক বেশি, ঠিক আছে। এবং সেই প্রেক্ষাপটটা গভর্নমেন্টকে যদিও চেষ্টা করছে অন্য অন্য জায়গা থেকে আমরা নিজেরা প্রডিউস, কিন্তু পুরো জিনিসটা যদি এই ফর্মে থাকে তাহলে কিন্তু 2 থেকে 3 বছর লাগবে। এই সুতরাং জায়গাটিতে 2 থেকে আমরা আসবো, এই যে আমাদের যতজনকে দিতে চাই 10 কোটির জন্য আসলে কিভাবে সম্ভব সে আলাপে আসবো, কিন্তু তার আগে আমাদের এই আলাপটিতে আমি আরেকটু থাকতে চাই। তৌফিক মারুফ, আপনি বলছিলেন যে এই টিকা কার্যক্রম নিয়ে প্রচার অপপ্রচার এবং এরই মধ্যে রাজনীতিও এর আসলে রাজনৈতিকভাবেও এর একটি ব্যবহার আপনি দেখতে পাচ্ছেন, এবং আপনি বলছেন যে জনগণকে এক ধরনের বিভ্রান্তকরণের মতনও তথ্য বোধহয় আপনি দেখছেন। এই জায়গাটা একটু স্পষ্ট হতে চাই। জি, আমি যে কথাটুকু বলছিলাম, আমরা খুব অতি সাম্প্রতিক সময়ে বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে পাল্টাপাল্টি টিকা নিয়ে যে চর্চাটি দেখলাম, এটি খুবই দুঃখজনক। এবং এই ধরনের একটি মহামারী মোকাবেলার ক্ষেত্রে একটি রাজনৈতিক দলের বা একাধিক রাজনৈতিক দলের বা যারা পরস্পর দোষারোপ করেন তাদের খুব ভেবে চিন্তে কথা বলা উচিত। কারণ তাদেরও মনে রাখতে হবে সেই দলের সমর্থকরা এই দেশেরই নাগরিক। টিকা এমন না, আমি যদি একেবারেই স্পেসিফিক বলি, বিষয়টি এমন না যে টিকা আওয়ামী লীগ সরকারের সময় টিকা নিয়ে এসছে সরকার, তার মানে আওয়ামী লীগের নেতাকর্মীদেরই টিকাটা দেওয়া হবে, তেমনটা তো না। এখানে যারা বিএনপির আছেন কিংবা অন্য রাজনৈতিক দলের আছেন তারা কি টিকা পাবেন না? অবশ্যই পাবেন। আওয়ামী লীগ বিএনপি চেনে না, দেখে হয়নি। সো টিকা সবার জন্য, এই টিকা সবার অধিকার আছে। এখন অধিকারটি কতটা নিরাপদভাবে নিশ্চিতভাবে ভোগ করা যায়, প্রয়োগ করা যায়, এইটার জন্য এই ধরনের একটি ন্যাশনাল ক্রাইসিসে একেবারেই ন্যাশনাল একটি ঐক্য দরকার। এখন বিএনপি বলতেই পারে কিংবা কোনো রাজনৈতিক দল বলতেই পারে আমাদের অংশগ্রহণ কতটা ছিল বা আমাদেরকে কতটা ডাকা হয়েছিল কি হয়নি, তারা একটা গঠনমূলক সমালোচনার সূত্রপাত তারা ঘটাতেই পারেন, কিন্তু সেটি আমি আবারও বলছি, সেটির মধ্যে বিজ্ঞান থাকা উচিত, যেটি অতিথিরা বললেন। এখন আমরা যদি বলি যে এই যে যেই পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলা হলো, এই পার্শ্ব প্রতিক্রিয়া এই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার টিকায় এখন পর্যন্ত বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কোথাও ঘটেনি। ভারতে যে ঘটনাটি ঘটছে সেটি কিন্তু যে কোনো ক্ষেত্রেই তাদের 2 ঘন্টা, কারো 4 ঘন্টা, কারো 5 ঘন্টা কিছু প্রতিক্রিয়া ছিল, এরপর স্বাভাবিক হয়ে গেছে। আমি গতকালকে ইউকেতে কথা বলেছি, সেখানে একজন ডাক্তার যার বয়স বাঙালি, উনি 70 বছরের বেশি, উনি আমাকে এই কথাটি আজকে আমি যে পত্রিকাটিতে কাজ করি কালের কণ্ঠ, সেখানে এটি ছাপিয়েছি। উনি পরিষ্কারভাবে বলেছেন যে আমরা ছোট সময় যে স্মল পক্সের টিকা দিয়েছি তখন যে গর্ত হয়ে থাকতো, যে যন্ত্রণা ছিল, আজীবন মানুষ এই গর্তটি বয়ে বেড়াতেন এরকমটা। কিন্তু উনি কালকে বললেন আমাকে যে এটি এতই স্মুথলি একটা নিডল দিয়ে দেওয়া হয় এবং এটি উনি টেরই পাননি, কোনো ফোলা নাই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কিছু নেই।
ইভেন আপনার ফাইজারের যে টিকা যারা দিয়েছেন আমি তাদের সঙ্গেও কথা বলেছি, তাদের কারো 6 ঘন্টা কারো 8 ঘন্টা ব্যথা ছিল। এই টিকাটিতে সেরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই, ব্যথাও নেই, কোনো কিছু নেই। তো এখন কিছু ঘটনা ঘটতে পারে, কীরকম? যে কোনো টিকার ক্ষেত্রে, যে কোনো ওষুধের ক্ষেত্রে আমরা ধরুন আপনি ওষুধ খাচ্ছেন বা যাই, এর ফ্লাপে কিন্তু লেখা থাকে যে পার্শ্ব প্রতিক্রিয়া কি। এই জায়গাটিতে আপনি পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বলছিলেন, আপনি সাংবাদিক হিসেবে খোঁজ খবর নিয়ে বিভিন্ন দেশ থেকে দেখছেন যে এটা আসলে এতই সামান্য বা মামুলি, যেটিকে আসলে বড় করে ফুলে ফাঁপে দেখাবার হয়তো সুযোগ নেই, কিন্তু কোনো আসলে সুযোগ নেই। এই জায়গাটাতে আমি জানতে চাই যে আপনি বলছিলেন যে এক ধরনের জাতীয় ঐক্যের একটা অভাব বোধ হচ্ছে কিনা, কেন এটি হচ্ছে, আর আসলে এটি মেটানোরই উপায় কি বা আপনার বক্তব্য কি? না, আমি ঐক্যের অভাব সেই কথাটি বলছি না। আমি বলছি যে যদি কোনো দল হয়তো সমালোচনার জায়গা থেকে সেটা বলতে পারে যে আমাদের অংশগ্রহণ কি ছিল না ছিল, আমি যদি এটি এইভাবে বলি, এই যে যারা এই মেকানিজমের সঙ্গে জড়িত ছিলেন বা আছেন তাদের মধ্যে এক ধরনের ঐক্য আছে। আমি যদি আমাদের এই আজকে আমাদের অনুষ্ঠানে যারা আছেন, এইখানে যে 2 জন বিশেষজ্ঞ আমাদের আছেন, আমি নিশ্চিতভাবেই বলতে পারি তারা কি 2 জন একই মতাদর্শের? হয়তো নাই বলতে হবে, বা হয়তো হ্যাঁ। যারা টেলিভিশনে কথা বলেন এই টিকা নিয়ে সবাই কি এক মতাদর্শের না। যারা ম্যানেজমেন্টে আছেন, আমি নিশ্চিত দায়িত্ব নিয়েই বলছি, সবাই সরকারি চাকরি করেন কিন্তু সবাই এক রাজনৈতিক মতাদর্শের নয়, জেনে শুনেই বলছি। তার মানে কি সবাই মিলে একটা ঐক্য, ন্যাশনাল কমিটিতে যারা আছেন বিভিন্ন দল মতের সাথে যুক্ত আছেন এমন ব্যক্তিরাও আছেন। তার মানে আমি বলতে চাই এই কথাটি, এইটির মধ্যে এক ধরনের বিশেষজ্ঞ পর্যায়ের একটা ঐক্য কিন্তু আছে। এই বিশেষজ্ঞ পর্যায়ের ঐক্যমত নিয়ে যখন এই ধরনের একটি ন্যাশনাল ক্রাইসিস মোকাবেলায় মাঠে নেমেছে সরকার, আমি মনে করি সেটিকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। তবে তাদের যে ঘাটতি, তাদের যে পরিকল্পনার যে অতটুকু খুঁত আছে সেটুকু ধরিয়ে দেওয়া গণমাধ্যমের দায়িত্ব, এবং যারা সমালোচনা করেন গঠনমূলক সমালোচক যাদের, তাদেরও দায়িত্ব। কিন্তু সমালোচনা করতে গিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে এটি আমরা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে না দেই। ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। এখান থেকে ডক্টর আবু জামিল ফয়সাল, একটু আপনার কাছে আসতে চাই। এখানে অন্য 2 জন বক্তার কথা থেকে একটি বিষয় স্পষ্ট হলো যে জনগণকে উদ্বুদ্ধ করা, জনগণকে আকৃষ্ট করা ভীষণ প্রয়োজন এবং জরুরি একটি কাজ। এবং এই প্রসঙ্গে আমি একটি জরিপের ফল একটু আপনাকে জানাতে চাই। সেটি হচ্ছে, এই জরিপটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স এবং বাংলাদেশ কমো মডেলিং টিম যৌথভাবে একটি জরিপ করেছে। তারা সেই জরিপে অংশ নিয়েছিল 3560 জনের উপরে মানুষজন, এবং সেই জরিপ থেকে জানা গেছে যে 32% মানুষ তারা নিজেরা আগে ভাগে যখনই টিকা দেওয়া হোক না কেন তারা টিকা দিতে চায়। আর একটি বড় শতাংশ মানুষ, 50-এর উপরে 52% মানুষ, তারা বলছে যে তারা একটু ধীরে সুস্থে রয়ে শোয়ে দেখে দিতে চায়, মানে অন্তত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস তারা দেখতে চায়, পর্যবেক্ষণ করতে চায় যে টিকা দেওয়ার ফল কেমন দাঁড়ায়, অতঃপর তারা নিজেরা দিতে চায়। আর একটি ছোট অংশ 16%-এর মতন তারা বলছে যে তারা আসলে খুবই অনাগ্রহী বা কম আগ্রহী, এইরকম একটি বাস্তবতা। তো এই বাস্তবতা আমি একটু আপনার কাছে একটু কারেকশন করে দিচ্ছি, এই তথ্যটা বোধহয় একটু হয়তো সংশোধন করা দরকার। যেটি আসলে সর্বোচ্চ যেটা 52% তারাই এখন টিকা দিতে চেয়েছেন, আর 32% হচ্ছে তারা দেখে শুনে কয়েক সপ্তাহ পরে দিতে চেয়েছেন। আচ্ছা, হতে পারে, কারণ আমি যেই সোর্স থেকে, একটি গণমাধ্যম, আমি সেটি নাম বলছি না, আমি যেই নিউজ মিডিয়া থেকে নিয়েছি তারা এমন ভাবেই লিখেছে। আজকে ফলটা প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, আজকে প্রকাশ হয়েছে, এবং সেখান থেকে আমি একটি বাংলা 84% মানুষ টিকা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তাহলে হয়তো আমি জানি না আমরা একই জরিপের ফল বলছি কিনা, কারণ এখানে তারা 32, 52 এবং 16 একেবারে ভাগ ভাগ করে দিয়েছে। প্রফেসর হামিদ সাহেব এটি আজকে রিলিজ করেছেন। আচ্ছা, হ্যাঁ, রাইট, জি। তো সেই জায়গা থেকেই তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজনের মধ্যে কেউ আগে দিতে চাইছে, কেউ পরে দিতে চাইছে, কারো একটু এক ধরনের তারা একটু দেখে শুনে দিতে চাইছে। এই বাস্তবতায় আপনার কাছে জানতে চাই যে তার মানে মানুষকে উদ্বুদ্ধকরণের কাজটা কতখানি জরুরি এবং কিভাবে সেটা করা যেতে পারে।
আপনার আপনার অডিওটা সম্ভবত মিউট করা রয়েছে, এটিকে আনমিউট করে নিতে হবে। এবং ডক্টর আবু জামিল ফয়সাল ওই টিমের একজন মেম্বার ছিলেন আজকে যেটি রিলিজ হয়েছে। তাহলে আমরা ওনার কাছ থেকে সঠিক তথ্যটা পেয়ে যাব। আচ্ছা, আমি এই টিমে ছিলাম এবং ওই যে কোমো মডেলিং টিম, যেটা ওই মডেলিং আমরা কোভিড-19 এর বিভিন্ন সময় মানে আমরা আমাদের প্রেডিকশন গুলা সরকারকে জানাচ্ছিলাম এবং দিয়ে আসছিলাম। এই স্টাডিতে আপনি যে সংখ্যাটা মানে 84 শতাংশ লোক তারা নিতে চাচ্ছে, তাদের মধ্যে ইমিডিয়েটলি কিছু সংখ্যক লোক নিবে, আর কিছু লোকজন কয়েক সপ্তাহ পরে নিবে, কিছু লোকজন এক মাসের পরে নিবে, অল্প কিছু লোক 3% মতন আছে যে বছর খানিক তারা দেখবে পরিস্থিতি, তারপরে এটা নিবে। এইখানে আমাদেরকে ভালো মতো বুঝতে হবে যে এটা কিন্তু সামাজিক যে কোনো জিনিসেরই প্রথম যখন শুরু হয় তখন কিন্তু এই ধরনের একটা চিত্র থাকে। মানে সমাজে যে কোনো জিনিস গ্রহণ করার সময় প্রথম অবস্থাতে এই ধরনের থাকে। এক ধরনের লোকজন থাকে যারা নাকি খুব দ্রুত এটাকে নিয়ে নিতে চায়, একদম খুব তাড়াতাড়ি এটাকে নিয়ে নিতে চায়। তারা মনে করে যে তাদের নিলে পরে তাদের যে উপকারটা হবে এটা অন্যদের তুলনায় আগেই হয়ে যাক। আবার কেউ কেউ আছে ওই যে আস্তে আস্তে ধীরে ধীরে দেখবে। আবার তার মানে এখানে একটু আমি আপনার কাছ থেকে পরিষ্কার হয়ে নিতে চাই ডক্টর ফয়সাল, তার মানে যেই তথ্যটা আমি দিলাম সেটা সঠিক, মানে আমরা দুজন ভেঙে ভেঙে দিলাম, উনি একসঙ্গে 84 দিলেন, আর আমি যারা একেবারে তাৎক্ষণিক নিতে চাই 32%, আর 52% যারা একটু রয়ে শুয়ে নিতে চাই, এই মোট 84%। এবং 16% হলো যারা নাকি মানে এখন বলছে যে তারা নেবে না। কিন্তু আপনি যদি 7ই ফেব্রুয়ারির পরে আমরা যদি এই জরিপটা কিন্তু আবার চালাবো, আমরা চালানোর পরিকল্পনা হলো যে 20 বা 21 ফেব্রুয়ারির পরে আবার আমরা দেখব যে তখন কি রকম চেঞ্জ হচ্ছে। আমি একদম শিওর যে ওই যে 16% যারা বলছে যে নেবে না, তারা কিন্তু অবস্থা দেখে কিন্তু তাদের মত পরিবর্তন করবে, এবং তাদের মত পরিবর্তন করে দেখা যাবে যে ওই 84%-এর মধ্যে এসে তারা ঢুকছে। এইটা আমি যেটা বলছিলাম যে এটা কিন্তু সমাজে যে কোনো নতুন জিনিস গ্রহণের বেলায় এটা সবসময় দেখা যায়। জি জি, সেরকম অনেক থিওরি রয়েছে যে কোন একটা নতুন ধারণাকে আমরা কখন কিভাবে গ্রহণ করি। তাই এইখানে যে লোকগুলা যারা নাকি এখনই ইমিডিয়েটলি নিতে চাচ্ছে না, তাদের মধ্যে 3 ধরনের মানে প্রতিক্রিয়া আছে। প্রথম প্রতিক্রিয়া হলো তারা বুঝতে চাচ্ছে যে এটা কতটুকু উপকার দিবে। এখন এইটা কতটুকু উপকার দিবে, এটা কি 100% আমাকে আর কোভিড-19 এর ইনফেকশন থেকে বাঁচাবে নাকি কম বাঁচাবে, মানে ওই উপকারটা তারা বুঝতে চাচ্ছে। দ্বিতীয় কিছু লোক আছে যারা নাকি পার্শ্ব প্রতিক্রিয়ার চিন্তায় মগ্ন, মানে তারা বলতেছে যে কোনো ঔষধ খেলে পরে, যে কোনো ইনজেকশন নিলে পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হইতে পারে, এবং পত্রপত্রিকায় তো অনেক জায়গায়, বিদেশে অনেক জায়গা থেকেই পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে একদম চরম অবস্থাতেও লোকজন পর্যায়ে গেছে। এটা নিয়ে তো সেই জন্য আমাদের মধ্যে কিছু লোকজন আছে পার্শ্ব প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় আছে। আর তৃতীয়ত হইলো যে তারা দেখতে মানে সেই সব লোকজনরা দেখতে চাচ্ছে যে এইটা দিয়ে আমরা আমাদের যে কোভিড-19 এর যে অতিমারি এটাকে সত্যি সত্যি কি ঠেকাতে পাচ্ছি কিনা। মানে তারা দেখতে চাচ্ছে যে আমাদের এটা নেওয়ার পর থেকে ইনফেকশন রেটটা কমে গেল কিনা, তারপরে ডেথের পার্সেন্টেজ কমে গেল কিনা। তারা এটা মানে ওইগুলো দেখে তখন তারা একটা সিদ্ধান্ত নিবে। আমাদের জনসাধারণের মধ্যে বিভিন্ন ধরনের মনোভঙ্গি রয়েছে, কেউ আগে নিতে চায় টিকা, কেউ একটু দেখে শুনে নিতে চায়, কিন্তু সকলকে কি করে উদ্বুদ্ধ করা যেতে পারে বা কেন সকলকে উদ্বুদ্ধ করা প্রয়োজন সেই বিষয়ে তিনি আমাদেরকে বলছিলেন। ডক্টর ফয়সাল, আবারও একটু আপনার কাছে এই বক্তব্যটি ছোট করে একটু স্পষ্ট হয়ে নিতে চাই। আমি মনে করি যে সারা দেশের লোকজনদেরকে বোঝানোর এবং কমিউনিকেট করাটা একটা খুবই সহজ ব্যাপার না। সেই জন্য এটাকে ছেড়ে দিতে হবে স্থানীয় পর্যায়ের উপর। স্থানীয় পর্যায়ে তাদের উপরেই তারা নিজেরাই এটা নিয়ে পরিকল্পনা করবে, এবং তারা নিজেরা স্থানীয়ভাবে বিভিন্ন লোকজনদেরকে সম্পৃক্ত করে এই সাধারণ মানুষজনকে বুঝাবে।
এবং এতে করে কিন্তু স্থানীয় জনগণ এবং স্থানীয় লোকজন সবই একত্রিত হবে, সম্পৃক্ত হবে। কেননা সবচেয়ে বড় কথা হলো যে এইখানে কমিউনিটি এঙ্গেজমেন্টটা হলো একটা বড় একটা ব্যাপার। মানে আমাদের এই মহা মহা কাজের মধ্যে কমিউনিটি যতই এঙ্গেজ হবে, এবং কমিউনিটিকে এঙ্গেজ করতে হলে এই টেলিভিশনে, মানে ঢাকা থেকে একটা টেলিভিশনে একটা বিজ্ঞাপন দিলাম, এতে করে মানুষ কিন্তু খুবই সম্পৃক্ত হবে না। মানুষের অনেক জিজ্ঞাসা আছে, এবং সেটাকে মানে অ্যাড্রেস করতে হলেই লোকাল লেভেল প্ল্যানিং এর দরকার। লোকাল লেভেল সোশ্যাল লিডারদের সম্পৃক্ত হইতে হবে, লোকাল লেভেল স্বাস্থ্য কর্মকর্তাদের সম্পৃক্ত হইতে হবে, এবং করে তারা পরিকল্পনা করে একটা ব্যবস্থা নেবে। এবং সেটা কিন্তু ভিন্ন জায়গায় ভিন্ন রকম হবে। আজকে বরগুনাতে যেরকম হবে, সেই চিটাগাং হিল ট্র্যাক্সে কিন্তু একই রকম হবে না। সো দেয়ারফর সেই জন্য স্থানীয় লোকজনদের উপরে ছেড়ে দিতে হবে যে তুমি কিভাবে তোমার জনগণকে তুমি বুঝাবা, তুমি কিভাবে জনগণের সেই ভুল ধারণাগুলোকে দূর করবা, তুমি চেষ্টা করো। ধন্যবাদ। এই জায়গাতেই আমার একটু প্রশ্ন আপনার কাছে তৌফিকে মারুফ। আমরা যদি একটু অতীতে ফেরত যাই, যখন লকডাউন শুরু হলো আমাদের দেশে, আমরা দেখলাম যে কোনো ক্রাইসিসের সময় কমিউনিকেশন একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটা ক্যাম্পেইন হোক, যে কোনো কিছুর ক্ষেত্রেই হোক। কিন্তু আমাদের সেই সময় সংকটকালীন যে যোগাযোগ পরিকল্পনা, সেখানে অনেকেই এরকম বলছেন যে ঘাটতি দেখা গিয়েছে। লকডাউনকে বলা হচ্ছে ছুটি, হ্যাঁ, এবং ছুটির শব্দের যেই প্রভাব মানুষের মনের মধ্যে, আর লকডাউন বা তোমাকে ঘরে থাকতে হবে স্বাস্থ্যগত এই ঝুঁকির কারণে, এই যে ভাষাগত ফারাক বা ক্যাম্পেইনে প্রচারণার কার্যক্রমে যেই ভাষা বা যেরকমভাবে কার্যকর হওয়া উচিত ছিল, সেই দুর্বলতাগুলো আসলে এখন আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি? কারণ এখন এই টিকার ক্ষেত্রে তো গুজবও রটতে পারে, অপপ্রচারও রটতে পারে, আপনিই বলছিলেন। এখন আমাদের কি করণীয়? জি, দেখুন, এই ধরনের মহামারীর ক্ষেত্রে আসলে তথ্য প্রবাহের একটি অংশই থাকে। এবারও যথারীতি এটি ছিল, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে আন্তর্জাতিক যে স্বাস্থ্য বিষয়ক কমিউনিটি আছে, একটি গ্রুপ আছে, তারা সহ বিভিন্ন একদম শুরু থেকেই নানান ধরনের কি বলা যায়, সংযোজন, বিয়োজন, ভাষারীতি কি হবে, কোন শব্দগুলো ব্যবহার করা উচিত, কোন শব্দগুলো পরিহার করা উচিত, কোন তথ্য কিভাবে প্রচার করা উচিত, কোনো তথ্য হয়তো সত্যি কিন্তু সেটি সেন্সিটিভিটি কতটা, সেটা বুঝে প্রচার করা না করা, এই ধরনের অনেক এথিক্যাল অনেক জায়গাগুলো নিয়ে আসলে গণমাধ্যমের বা গণযোগাযোগের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা থাকে। আমাদের দেশে যেই সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের যারা স্বাস্থ্যখাতের তথ্য প্রবাহের সঙ্গে যারা যুক্ত ম্যানেজমেন্টের জায়গা থেকে শুরুর দিকে সেটা কিছুটা এক ধরনের ঘাটতি বলি, বা তাদেরও হয়তো জানাশোনা ওইভাবে ছিল না। এখানেই আমি একটু আপনাকে যুক্ত করে দিতে চাই। একজন স্বাস্থ্য সম্পর্কে তিনি ভালো জানেন, কিন্তু তিনি তো কমিউনিকেশন বিশেষজ্ঞ নন। তার স্বাস্থ্যগত যা কিছু প্রয়োজন সেটা তো তিনি একা কমিউনিকেশন প্ল্যান করতে পারেন না। যিনি কমিউনিকেশন বিশেষজ্ঞ আছেন বা যারা আছেন, নিশ্চয়ই সেখানে তাদেরকে ডাকা দরকার ছিল, বা এখন কি করা উচিত? হ্যাঁ, আমি সেই কথাটি বলছিলাম যে তারা একটা পর্যায়ে যখন আমরা তাদের সাথে মতবিনিময় করেছি, তারা সেটি অনেকটা সংশোধন করে নিয়েছেন, তারা অনেকটা চেষ্টা করেছেন, এবং আমরাও তাদেরকে সহায়তা করেছি, তারাও আমাদেরকে কমিউনিকেশনের জন্য সহায়তা করেছেন। সব কিছু মিলে আমি এই জায়গাটিতে বলতে চাই, আমরা যারা গণমাধ্যমে কাজ করি, গণমাধ্যমেরও একটা দায়বোধ আছে, দায়িত্ব আছে। এই দায়িত্বটা হলো এই ধরনের মহামারী কিংবা এই ধরনের ন্যাশনাল কোনো প্রোগ্রাম সাকসেসফুল করার ক্ষেত্রে যখন গুজব কিংবা হঠাৎ করে কোনো তথ্য আসলো সেটি দেওয়ার এক ধরনের প্রতিযোগিতা চলে, এবং যেহেতু আমাদের বাংলাদেশে এখন তথ্য প্রবাহ আমরা যতই বলি, অনেক সমালোচনা আমরা করতে পারি, সীমাবদ্ধতা আছে, তারপরও অনেক কিছুর চেয়ে আসলে উন্মুক্ত। আপনি আমরা চাইলেই যে কোনো সময় হুট করে একটা সামাজিক ব্যবস্থাপনায় বলি কিংবা আমাদের মূলধারার গণমাধ্যমে বলি, হুট করে একটি তথ্য ছেড়ে দিলাম। এই ছেড়ে দেওয়া তথ্যটি কতটা সঠিক, কতটা ভিত্তি আছে না আছে, এটি অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে। আমি একদম উদাহরণ দিয়ে বলি, দেখুন, শুধু এই মহামারী না, অন্য টিকাদান, ন্যাশনাল টিকাদান কর্মসূচি, আমাদের যে জাতীয় টিকাদান কর্মসূচি বিভিন্ন সময় চলে, কিংবা বিভিন্ন ওই যে আমাদের ওষুধ বাচ্চাদের যে
অন্য ক্যাম্পেইনগুলো চলে, তখনও কিন্তু মাঝে মধ্যে দেখা গেছে যে ওইখানে এক শিশুর মৃত্যু হয়েছে এই টিকা খেয়ে কিংবা এই ক্যাপসুল খেয়ে, ভিটামিন এ ক্যাপসুলের সময়। এটাও আমরা একটা সময় দেখেছি, হুটহাট একটা নিউজ আসলেই সেটি আপলোড হয়ে যেত কিংবা সেটি টেলিভিশনে স্ক্রল চলে আসতো। এটা তো তাহলে একটি নির্দিষ্ট গণমাধ্যমের হাউজের দুর্বলতা না, শুধু হাউজের দুর্বলতা না, আমি এই কথাটি বলতে চাই, এই ক্ষেত্রে গণমাধ্যম প্লাস ওই স্বাস্থ্যের যারা মাঠ পর্যায়ে ম্যানেজারিয়াল দায়িত্বে থাকেন তাদের সমন্বয় দরকার। অর্থাৎ আমি একজন সংবাদকর্মী, আমি এখন শুনলাম অমুক জায়গায় টিকা নেওয়ার পরে রাত্র 12টার সময় এক ব্যক্তির পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিল, আমার তখন দায়িত্ব কি? আমার দায়িত্বটি হলো এই তথ্যটি আমি হয়তো ওই রোগীর বা যিনি ভুক্তভোগী তার পরিবারের সোর্স থেকে পেলাম, আমি ওইখানে যে স্বাস্থ্য ম্যানেজারিয়াল দায়িত্বে যিনি আছেন তার সঙ্গে আমি তাৎক্ষণিক কমিউনিকেট করব যে এরকম খবর শুনলাম, আপনাদের বক্তব্য কি। উনি যদি আমাকে এটির যাচাই করে না দেন, উনি যদি আমাকে এটি কনফার্ম না করেন, আমরা তো তখন ওই তথ্যটি ছেড়ে দিব না। সেইখানেই তো আমার প্রশ্ন, ব্যক্তি সাংবাদিক যিনি ঢাকার বাইরে রয়েছেন, মফস্বলে রয়েছেন বা গ্রাম পর্যায়ে রয়েছেন, তার দেওয়া তথ্যটি এই ঢাকায় কোনো একটি হাউস থেকে সেটি প্রকাশ হয়, তাহলে হাউসের নিশ্চয়ই একটি পলিসি আছে, তিনি ক্রস চেক না করে যিনি গেট কিপার আছেন তিনি কেন ছেড়ে দিবেন তার হাউসের? তার মানে তো আপনাকে মনোযোগ দিতে হবে সেই হাউসের মধ্যে যে তুমি ক্রস চেক না করে এই তথ্য বস্তুনিষ্ঠ কিনা সেটি পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই না করে কেন পাবলিশ করা হলো, তাহলে আপনি মনোযোগ দেবেন কোথায়? না, আমি এই জায়গাটিতে বলছি যে আমি অ্যাজ এ নিউজম্যান হিসেবে আমার ফার্স্ট হ্যান্ড নিউজটা যখন আমি পাবো, আমার এই প্রতিযোগিতার সময় আমার তো নিউজটি দিতে হবে। কিন্তু আপনি খেয়াল করেননি, আমি এই কথাটি বলেছি, আমি যখন স্বাস্থ্যের একজন ধরেন ইউএসএফপিএ একজন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কিংবা একজন সিভিল সার্জন, আমি একদম এই মুহূর্তে আমি বলতে চাই, টিকাদান যতদিন চলবে স্বাস্থ্য কর্মকর্তাদের, সেটি ডিজি হেলথ থেকে শুরু করে একদম উপজেলা হেলথ কমপ্লেক্সের দায়িত্বশীল কর্মকর্তাদের যত রাত্রেই হোক তাদেরকে সাংবাদিকদের, লোকাল সাংবাদিকদের ফোন রিসিভ করতে হবে, অন্ততপক্ষে যিনি স্পিকার হিসাবে থাকবেন, যিনি স্পোকম্যান থাকবেন তাদের। আমরা যদি আমি এই কথাটি পরিষ্কারভাবে বলতে চাই এবং দাবিও করতে চাই যে আমরা রাত্র 12টা, 1টা, 1:30, 2টা পর্যন্ত, এমনকি টেলিভিশনে সারা রাত্রই স্ক্রল চলে, একটি খবর যখন পাবো এটি যাচাই বাছাই করার সুযোগ স্বাস্থ্য অধিদপ্তরের অবশ্যই দিতে হবে, রাখতে হবে। আমি ফোন দিলাম রাত্র 12টার সময় একজন সিভিল সার্জনকে, উনি যদি ঘুমিয়ে থাকেন, উনি যদি ফোন না ধরেন সাংবাদিকের, তাইলে তো ওই তথ্যটি নিয়ে আমি তো বসে থাকবো না, ওই তথ্যটি আমার ছেড়ে দিতে হবে। এই জায়গাটি একটু সংবেদনশীল, কারণ আমরা সাংবাদিকতার দিকে আলোচনায় চলে যাচ্ছি, সেখানে আরো একজন থাকলে ভালো হতো। যাচাই বাছাই করবে, কিন্তু এই সুযোগটি কিন্তু গণমাধ্যমের জন্য রাখতে হবে। যদি অপেক্ষা করি যে আমার গেটকিপার, আমি রিপোর্টার, আমি গেটকিপারকে দিয়ে দিলাম, তিনি ওটি ছেড়ে দিবেন, উনি কতক্ষণ ওটি ধরে রাখবেন? মানুষের তথ্য জানারও অধিকার আছে, মানে গুজব তৈরি হওয়ার মতন পরিস্থিতি যেন না হয় সেই দিকে মনোযোগ থাকতে হবে। অনেক ধন্যবাদ, আপনার কাছে আসবো, কিন্তু এখানে একটু ডাক্তার রশিদী মাহবুব আপনার কাছে যেতে চাই। একটা সমালোচনার জায়গা এরকম ছিল যে ইউএনওকে প্রধান করা হয়েছে, এই বিষয়টি নিয়ে একটা সমালোচনার জায়গা কিন্তু বিভিন্ন সময় আমরা শুনেছি। এই বিষয়ে একটু আপনার মতামত। আমি আর ওইখানে যাচ্ছি না, আমি একটু অন্য জায়গায় যাই। জি প্লিজ বলুন। আপনাদের রিপোর্টই হচ্ছে যে 80%-এর উপরে নিতে চেয়েছে, নিতে চায় নাই, এর নাম্বারটা খুব কম। সুতরাং 80%, আর আমার 100% নিবে এটা পৃথিবীর কোথাও হয়নি, হবেও না। 80% মেবি দ্য হাইয়েস্ট। সুতরাং আমার লোকজন কিন্তু নিতে চায়, আপনাদের ওই যদি সার্ভে যদি ঠিক হয়ে থাকে। সেকেন্ড থিং হচ্ছে যে ইনজেকশনটা নিবে সেই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ম্যান টু সে ব্যাড সাইড গুড সাইড কি আছে, এবং সেই জায়গাটাতে হচ্ছে আমার ম্যানেজমেন্টের দায়িত্ব। তাকে সার্বিকভাবে কোনো রকমেই মানে তার যে প্রতিক্রিয়া হবে সেগুলো আপনাকে সলভ করতে হবে। সুতরাং এই দুটো যদি আপনি এনশিওর করতে পারেন, কারণ আমি মনে করি একজন ডাক্তার হিসেবে আমি দেখেছি আমার যে অ্যাম্বাসেডার সে হচ্ছে আমি যাকে চিকিৎসা করি, যে ইনজেকশন নিছে সেই তো আমার চেয়ে ভালো বলতে পারে সে খারাপ হয়েছে কি হয়নি। সে যাতে কোনো রকমের বিপদে না পড়ে এই ইনজেকশন দেওয়া, ভ্যাকসিনেটর দেওয়া রুগীটাকে আপনাকে লক্ষ্য রাখতে।
আর 2 নম্বর হচ্ছে যেটা আপনারা বলছেন সেনসিটিভ অমুক সেমুক, সংবাদপত্রে আসে যে ডাক্তারের অবহেলায় মৃত্যু গেছে অথবা ডাক্তারের ফ্রেমে মৃত্যু কি জন্য হচ্ছে কিন্তু জানে না। কারণ এই ধরনের সংবাদ যেটা হচ্ছে কোয়ালিফাই না, সেটা কিন্তু আবেগ সৃষ্টি করে এবং সেখানে গন্ডগোল সৃষ্টি করে। এই সময় ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে লেখা থাকে যে ডাক্তারের অবহেলায় মৃত্যুর অভিযোগ, সাধারণত গণমাধ্যমের ভাষাতে এরকমই হয় আর কি। না অনেক সময় ডাক্তারের অবহেলায় বা ডাক্তার অনেক সময় বলে যে ডাক্তার চিকিৎসা জানে না, এগুলো অনেক কিছুই লেখা হয়। সেই আলাপে আজকে আমরা যেতে পারছি না, আমরা টিকার আলাপে থাকতে চাই। আমি কিন্তু টিকার ব্যাপারেই বলছি, আপনার টিকা 80% আমার দিতেও অনেক সময় লাগবে, যারা প্রায়োরিটি চেয়েছে তাদের দেন না। এবং আপনি তো 18 থেকে 59 বছর বয়সে অনেককেই দিবেন না এই মুহূর্তে। সুতরাং আমার মনে হচ্ছে যে রিঅ্যাকশন যেগুলো হবে যদি কোনো হয়, সেটা যেন চিকিৎসকরা সেটা ম্যানেজ করে এবং সেই তদারকিটা যেন, সেটা হচ্ছে মূল জায়গা। এই তদারকির জায়গা থেকেই আমি একটু ডক্টর আবু জামিল ফয়সাল আপনার কাছে আসতে চাই। বলা হচ্ছে এই ম্যানেজমেন্ট বা তদারকি বা ব্যবস্থাপনাই হচ্ছে আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে আমি যদি একটি উদাহরণে দেই, বলা হচ্ছে এই যে টিকা যেগুলো এলো আমাদের দেশে, যেই তাপমাত্রায় এলো সেই একই তাপমাত্রায় সংরক্ষণ করা এবং একই তাপমাত্রায় দেশের একেবারে আনাচে কানাচে পাঠানো, টিকা কেন্দ্রগুলোতে পাঠানো, সেটাও যেরকম সংরক্ষণ করতে হবে। মানে ব্যবস্থাপনার এই ক্ষুদ্রতম অংশ থেকে আরও নানান দিক রয়েছে। তো এই ব্যবস্থাপনায় আমাদের আর কোন কোন দিকে মনোযোগ দেওয়া উচিত, কোথায় ঘাটতি, আপনার কি পরামর্শ একটু জানতে চাই। ম্যানেজমেন্টের মানে গোটা জিনিসটাই হলো ম্যানেজমেন্টের একটা বড় একটা জিনিস, মানে সব পর্যায়ে ম্যানেজমেন্টের কথা আসবে। এখন যে নাকি টিকাটা দেবে, যে প্রোভাইডার, তাকেও ঠিক মতো ট্রেনিংটা দেওয়া হলো কিনা, এটাও একটা ম্যানেজমেন্টের ব্যাপার। এবং তারপরে সে যদি কোনো সাইড ইফেক্ট হয়, অ্যাডভার্স ইভেন্ট হয়, তাহলে ওটাকে সে ঠিক মতো ম্যানেজ করতে পারলো কিনা, ওইটার জন্য ঔষধপত্র ঠিক আছে কিনা সেই উপজেলা হেলথ কমপ্লেক্সে, মানে এই সব কিছুরই ম্যানেজমেন্টের আওতাধীন আমাদেরকে। সেই জন্যই ওই যে বলছিল যে এইটাকে ম্যানেজমেন্টের মধ্যে আনতে হইলে আমাদেরকে মাল্টি স্টেক হোল্ডার পার্টিসিপেশন দরকার। মাল্টি স্টেক হোল্ডার পার্টিসিপেশন কিরকম, যে আমরা স্থানীয়ভাবে যদি ইউএনওকেও যদি ইনভলভ করি, আমরা যদি পুলিশকে ইনভলভ করি, স্বাস্থ্য কর্মকর্তাদেরকে ইনভলভ তো অবশ্যই করব, যদি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদের ইনভলভ করি, তাহলে এই ম্যানেজমেন্টে যত রকমের উইকনেস গুলো থাকবে এইগুলা কেউ না কেউ চোখে পড়বে এবং সেগুলোকে ভালো মতো ম্যানেজ করা যাবে। এইখানে এই মাল্টি স্টেক হোল্ডারদেরকে আনলে পরে যেটা নাকি সবচেয়ে বড় সমস্যা হয় সেটা হলো কোঅর্ডিনেশন, সমন্বয়। এবং সমন্বয় করাটাও একটা একটা ম্যানেজারের, ভালো সমন্বয় করা একটা ভালো ম্যানেজারের গুণ। তো সো দেয়ারফোর এইখানে আমাদেরকে এইটা অবশ্যই করতে হবে। আমার একটা মাত্র সাজেশন থাকবে যে এই টিকা কার্যক্রম শুরু হওয়ার পরে আমরা যেরকম প্রত্যেকদিন স্বাস্থ্য বুলেটিনে দেখতে পাই যে কতজন আক্রান্ত হলো, কতজন মৃত্যুবরণ করলো, ঠিক সেরকমই একটা এই টিকার একটা আলাদা সার্ভেলেন্স সিস্টেম শুরু করা উচিত, যে আজকে সারা দিনে কতগুলা লোককে দেওয়া হইলো, তাদের মধ্যে পুরুষ কয়জন, মহিলা কয়জন, বয়স অনুযায়ী কিছু বিভাজন করা এবং তাদের মধ্যে কেউ কোনো সাইড ইফেক্ট হইলো কিনা। অনেক ধন্যবাদ। জি জি, মানে এই সার্ভেলেন্স সিস্টেমটা কিন্তু শুরু করা উচিত একদম প্রথম দিন থেকে। অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে পৌঁছে গেছি। তৌফিক মারুফ, যদি সংক্ষেপে আপনার কোনো শেষ বক্তব্য থাকে। আমি ডক্টর আবু জামিল ফয়সালের সূত্র ধরেই বলতে চাই যে এই ম্যানেজমেন্টের জায়গায় আরও কিছু সীমাবদ্ধতা, স্বাস্থ্য অধিদপ্তর যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু এই যে শেষ কথাটি, সার্ভিলেন্সের কথাটি যেটি বললেন, সার্ভের জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই সার্ভের জন্য, টিকা দেওয়ার পরিস্থিতিগুলো সার্ভের জন্য তারা যে বাজেট চেয়েছিল সেই বাজেটটি তারা পায়নি। তারা প্রচারণার জন্য বাজেট পায়নি। তারা যে স্বাস্থ্য কর্মীরা টিকা দিবে, ভলান্টিয়ার কিংবা কর্মী, তাদের আপ্যায়নের জন্য যে টাকা চেয়েছিল সেটি পায়নি। ফলে তাদের মধ্যেও এক ধরনের কাজের এক উৎসাহ বা আগ্রহটা কমে গেছে কিনা এটি দেখার ব্যাপার। যদিও আমরা জানি যে স্বাস্থ্য মন্ত্রণালয় হয়তো অর্থ মন্ত্রণালয়ের সাথে চেষ্টা করে এটি মিট আপ করার চেষ্টা করবে। আমি মনে করি শুধুমাত্র টিকা এনে হাতে বসিয়ে রেখে কিংবা আমরা সারা দেশে পাঠিয়ে দিলেই হবে না।
এটি সুষ্ঠুভাবে দেওয়ার জন্য যা যা করণীয় ত্রুটিমুক্তভাবে সেগুলো করা দরকার। আর আমরা যারা এই গণমাধ্যমের, আমি এই কথাটি গণমাধ্যম কর্মী হিসেবে বলতে চাই, আমাদেরও অবশ্যই নিজেদের জায়গা থেকে দায়িত্ব নিয়ে সতর্কতার বিষয়টি মাথায় রেখে এবং স্বাস্থ্য যারা ব্যবস্থাপনায় থাকবেন তাদেরকেও কিন্তু আমাদের সঙ্গে একই সাথে কাজ করতে হবে পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে। তারা যদি তথ্য চাপাতে চান, তারা যদি তথ্য লুকাতে চান, অযথাই এক ধরনের বিভ্রান্তি তৈরি হবে। এটি আমরা কোনোভাবেই আশা করব না। আমরাও সাংবাদিকরাও অন্ততপক্ষে যাচাই বাছাই করে গুজবের ব্যাপারে অতি সতর্ক থেকে আমাদের দায়িত্ব পালন করতে হবে। উভয় পক্ষের দায়িত্বপূর্ণ আচরণ দরকার। ধন্যবাদ তৌফিক মারুফ। খুব সংক্ষেপে ডাক্তার রশিদ ই মাহবুব, আপনার যদি শেষ কোনো মন্তব্য বা বক্তব্য থাকে। আপনার মাইক্রোফোনটি মিউট করা রয়েছে, আনমিউট করে নিতে হবে। আচ্ছা, আমি চাচ্ছি যে উদ্যোগটা নেওয়া হয়েছে, ডেফিনেটলি পৃথিবীর অনেক দেশে এই ধরনের উদ্যোগ নিতে পারছে না। আমরা আমাদের মানে সামর্থ্য আছে, জনবল যতটুকুই আছে, আমরা এটার হাইয়েস্ট লেভেল পর্যন্ত যেন ব্যবহার করি এবং আমরা যাতে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি যে উই আর সাকসেসফুল অন ভ্যাকসিনেশন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, আজকে আপনারা দেখছেন যে আমরা কথা বলছিলাম টিকা নেওয়ার ক্ষণ গণনা এই প্রসঙ্গে, এবং আমাদের সঙ্গে যে তিনজন অতিথি যোগ দিয়েছিলেন তাদের কথার সার অংশ বা সারমর্মটি এরকম যে এই যে পৃথিবীর অনেক দেশ, বহু দেশ এখনো এই বিপুল কর্মযজ্ঞে নিজেরা সামিলই হতে পারেনি। সেই জায়গায় আমাদের দেশ এত তড়িৎ গতিতে আগামীকাল রাত পোহালেই যে কার্যক্রম শুরু করতে যাচ্ছে, এটি একটি ভীষণ রকম প্রশংসার যোগ্য কাজ, এবং এই কাজটিকে এগিয়ে নেওয়ার জন্য এই জাতীয় ক্রাইসিসে, এই অতিমারির সময়ে, সংকটের সময়ে জাতীয়ভাবে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমাদের মত বিভেদ বা রাজনৈতিক মত ফারাক সেটি বিভিন্ন সময়ে থাকলেও যেন আমাদের রাজনৈতিক মতভিন্নতা দিয়ে আমরা যেন আমাদের জনগণকে বিচ্ছিন্ন বা বিভক্ত করে না দিই, যেন তাদেরকে আমরা আরও বিপদের মধ্যে, ঝুঁকির মধ্যে ফেলে না দিই বিভক্ত করার মাধ্যমে। এবং এই কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য জাতীয়ভাবে সমন্বয় করাটা ভীষণ রকম জরুরি। জনগণকে উদ্বুদ্ধ রাখা, জনগণ যেন কোনো রকমের গুজবের শিকার না হয়, এবং যেই গুজব ঠেকানোর জন্য সবচেয়ে বেশি জরুরি যে কাজ, সেটি হচ্ছে তথ্যের অবাধ প্রবাহ। এবং তথ্যের অবাধ প্রবাহ বজায় রাখবার জন্য একদিকে গণমাধ্যমের কর্মী যারা রয়েছে এবং অন্যদিকে সরকার যারা এই বিপুল কর্মযজ্ঞের সকল কিছু করছেন, উভয় পক্ষকে এক ধরনের একটা ইতিবাচক মনোভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে। কোনো কিছু ঠেকিয়ে রাখা যাবে না, লুকোছাপা করা যাবে না। জনগণকে যা কিছু ঘটছে সেটি লুকোছাপা না করে জানাতে হবে। কেবল তখনই জনগণের মধ্যে আত্মবিশ্বাস ফিরবে, আস্থা ফিরবে। যারা টিকা নিতে চায় না তারাও টিকা নিতে হয়তো উদ্বুদ্ধ হবে, এবং গণমাধ্যমও গুজবের পথ থেকে না জেনে অন্ধভাবে প্রচারণা বা কোনো একটা তথ্য প্রকাশ করে দেওয়ার হাত থেকে হয়তো তারা বেঁচে যেতে পারে। আমরা আশা করছি আগামীকাল রাত পোহালে যে টিকা কার্যক্রমের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেটি সফল হবে এবং এই অতিমারির হাত থেকে বাংলাদেশ তথা এই পৃথিবী হয়তো খুব দ্রুতই আবারও সেরে উঠবে এবং মানুষ এই মৃত্যুর মিছিল থেকে আবারও জীবনের দিকে ফিরবে। সেই আকাঙ্ক্ষা রেখে আজকের দেশের কথা, দশের কথা এখানে শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।